Radio Today 89.6 FM. এখন শুনবেন রেডিও টুডের সন্ধ্যার খবর। একযোগে আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা ও কুষ্টিয়া এই 10টি কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, আমাদের স্টুডিও ঘড়িতে এখন সময় সন্ধ্যা 6:45। রেডিও টুডে সন্ধ্যার খবরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি সাদিয়া আফরিন। চলুন শুরুতেই জেনে নেওয়া যাক এখনকার ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হওয়ার পথে আরও এগিয়ে গেলেন জো বাইডেন। ট্রাম্পের সঙ্গ ছাড়ছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা। বহুমুখী গ্রাম সমবায় গড়ে তুলতে পারলে দেশে কোনো দারিদ্র্য থাকবে না বললেন প্রধানমন্ত্রী জাতীয় সমবায় দিবসের উদ্বোধন। 7 নভেম্বরের সরাসরি সুবিধাভোগী ছিলেন জিয়াউর রহমান বললেন ওবায়দুল কাদের। জিয়ার সমাধিতে বিএনপির নেতা কর্মীদের শ্রদ্ধা। এবং বিশ্বজুড়ে করোনায় 12.5 লাখ মানুষের মৃত্যু। যুক্তরাষ্ট্রে শনাক্তের সংখ্যা ছাড়ালো 1 কোটি। শুনছিলেন শিরোনাম। এই খবর FM 89.6 সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে আমাদের ওয়েবসাইট www.radiotodayBD.fm এবং ভেরিফাইড ফেসবুক পেজ রেডিও টুডে FM 89.6 এবং নিউজে। এছাড়া গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে রেডিও টুডে অ্যাপ ফ্রি ডাউনলোড করে শুনতে পারেন আমাদের সকল অনুষ্ঠান। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হতে চলেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ঝুলন্ত অঙ্গরাজ্য জর্জিয়া ও পেনসিলভেনিয়াতেও ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলেছেন তিনি। ট্রাম্পের পিছিয়ে পড়ার ইঙ্গিত স্পষ্ট হতেই তার সঙ্গ ছাড়তে শুরু করেছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা। অন্যদিকে জয়ের আভাস স্পষ্ট হতেই জনতার সামনে এসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জো বাইডেন বলেছেন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তিনি। ভোটের সংখ্যায় এটি স্পষ্ট যে আমরা নির্বাচনী দৌড়ে জিততে চলেছি। জয় যখন অনেকটাই সুনিশ্চিত, তখন এভাবেই ডেমোক্র্যাট সমর্থকদের চূড়ান্ত ফল ঘোষণা পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জো বাইডেন। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে নিজ নির্বাচনী শিবির ডেলাওয়ার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, পক্ষপাতমূলক যুদ্ধে সময় নষ্ট করবেন না তিনি, বরং জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলা আর করোনা সংক্রমণ ঠেকানোর পরিকল্পনা প্রথম দিন থেকেই কার্যকর করবেন বলে জানান একসময় বারাক ওবামার সহযোগী সাবেক এই ভাইস প্রেসিডেন্ট। করোনা ভাইরাসের সংক্রমণ, অর্থনৈতিক পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন ও জাতিগত বৈষম্য মোকাবেলা করতে মার্কিনীরা আমাকে ম্যান্ডেট দিয়েছে। মার্কিনীরা এটা প্রমাণ করেছে তারা দেশকে ঐক্যবদ্ধ দেখতে চায়। এরই মধ্যে জো বাইডেনের বিজয়ের আভাস পেয়ে ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে তার বাড়ি এবং চেইস সেন্টার সহ আশেপাশের এলাকাকে নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। বাড়ানো হয়েছে নিরাপত্তাও। বিজয়ের আনুষ্ঠানিক ঘোষণার পর তার বাড়ির পাশের চেইস সেন্টারেই বিজয় ভাষণ দেবেন তিনি। Joe Biden is getting extra protection from the US Secret Service. 50টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার মধ্যে নেভাদা, পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া ও আলাস্কার ভোটের ফলাফল এখনো মেলেনি। মোট 60টি ইলেকটোরাল ভোটের এই 5 অঙ্গরাজ্যের 3টিতেই এগিয়ে রয়েছেন বাইডেন। তবে জর্জিয়ার ব্যবধান 0.1% কম হওয়ায় আইন অনুযায়ী পুনরায় ভোট গণনার সিদ্ধান্ত হয়েছে। যদিও আর মাত্র 6টি ইলেকটোরাল ভোট পেলেই হোয়াইট হাউসের চাবি পাবেন জো বাইডেন। First of all, on the Wilmington, Delaware event, Peter Doocy says a law enforcement source. অন্যদিকে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ট্রাম্পকে নেভাদা সহ 5টি অঙ্গরাজ্যের সবগুলো ইলেকটোরাল ভোটই পেতে হবে। তবে ভোটের গণনায় সেই সম্ভাবনা সময়ের সাথে ক্ষীণ হয়ে আসছে। সিএনএনের খবরে বলা হয়েছে, ট্রাম্পের পিছিয়ে পড়ার ইঙ্গিত স্পষ্ট হতেই এরই মধ্যে তার সঙ্গ ছাড়তে শুরু করেছেন হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তারা। দূরে সরে যাচ্ছেন নির্বাচনী প্রচারণা শিবিরের কর্মকর্তারাও। এদিকে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে 435 আসনের মধ্যে 212টি আসন নিয়ে এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটরা। তবে সংখ্যাগরিষ্ঠতা পেতে আরও 6টি আসন প্রয়োজন তাদের। বিপরীতে 194টি আসন পেয়েছেন রিপাবলিকানরা। 29টি আসনের ফল ঘোষণা এখনো বাকি। আর উচ্চকক্ষ সিনেটে 100টি আসনের মধ্যে সমান 48টি করে আসন পেয়ে সমতায় রয়েছে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা।
4টির ফল ঘোষণা এখনও বাকি রয়েছে। শাখাবাদ সুমন, রেডিও টুডে। বহুমুখী গ্রাম সমবায় গড়ে তুলতে পারলে দেশে কোনো দারিদ্র্য থাকবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাই বিষয়টি মাথায় রেখে সমবায়ীদের কাজ করতে হবে। ৪৯তম জাতীয় সমবায় দিবস এবং জাতীয় সমবায় পুরস্কার ২০১৯ প্রদান উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন সরকার প্রধান। এ সময় সমবায় কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর দর্শন সমবায়ের উন্নয়ন এই স্লোগান নিয়ে সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে ৪৯তম জাতীয় সমবায় দিবস। সকালে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতেই ২০১৯ সালের সেরা সমবায় হিসাবে 10টি সমবায়কে পুরস্কার প্রদান করা হয়। পরে প্রধানমন্ত্রী তার উদ্বোধনী বক্তব্যে সমবায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, স্বাধীনতার পর দেশের সুষম উন্নয়নে জাতির পিতা সমবায়কে গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছিলেন। আমরা সমবায় সমিতি আইনটা 2013 সালে সংশোধন করে যুগোপযোগী করেছি, কারণ এখন অনেক কিছু ট্রেনিং এর ব্যাপার আসছে। সেই সাথে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আইন 18 আমরা প্রণয়ন করেছি। সেগুলো করেছি কারণ আমরা জানি যে জাতির পিতার প্রতিষ্ঠিত পথই হচ্ছে আমাদের একমাত্র পথ, যে পথ দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। তৃণমূল পর্যায়ে উন্নয়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সমাজের অবহেলিত মানুষদেরও সমবায়ের আওতায় আনতে হবে। আমরা আমাদের কোনো একটা পরিবার যেন পিছনে পড়ে না থাকে, কোনো জায়গা যেন অনাবাদী না থাকে। প্রতিটি জায়গাকে আবাদ করতে হবে, যে যেটা যেভাবে করতে চায় সেভাবে করবে, কিন্তু আমরা এই উৎপাদিত পণ্যটা যেন বাজারজাত করতে পারে তার ব্যবস্থা করা। কথা হচ্ছে যে মানুষকে শহরে আসতে হবে কেন, গ্রামেই তারা কর্মসংস্থান পাবে। দেশের বিভিন্ন প্রান্তে উৎপাদিত পণ্য ব্যবহারে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, নারীদেরও সমবায়ে আরো বেশি এগিয়ে আসতে হবে, আর এতে দুর্নীতি কমবে। সুদ দিতে না পেরে কারো চালা ধরে টান দিচ্ছে, কারো গরু কেড়ে নিচ্ছে, কারো ঘর বাড়ি ভিটে মাটি হারা অথবা বাড়ি ঘর ফেলে থুয়ে শেষে দেশান্তরী হতে হচ্ছে। এই দেশান্তরী যেন হতে না হয় তার জন্য আমরা এই ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা নিয়েছি। সমাজের অর্ধেক অংশই তো নারী, তা আমি বলবো যে নারীরা যদি বেশি আসে তাহলে দুর্নীতি একটু কমবে, কাজ বেশি হবে, প্রতিটি পরিবারগুলি উপকৃত হবে, পরিবারগুলি লাভজনক হবে। এটা আমি মেয়েদেরকে আরো সামনে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। একটি উন্নত সমৃদ্ধশালী দেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঞ্জিতা চুথি, রেডিও টুডে। মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল থেকে। স্পিকার ড শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সন্ধ্যা 6টায় শুরু হবে এই অধিবেশন। দিনের কার্যসূচি অনুযায়ী শুরুতে সভাপতি মণ্ডলীর মনোনয়নের পর শোক প্রস্তাব উত্থাপন করা হবে। পরে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ 2020-এর সংসদে উত্থাপন করবেন আইনমন্ত্রী আনিসুল হক। এই অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাষ্ট্রপতির স্মারক বক্তৃতার পর বঙ্গবন্ধুর বর্ণাঢ্য ও কর্মময় রাজনৈতিক জীবন নিয়ে আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা। এর আগে গত 22 ও 23 মার্চ এই অধিবেশন আহ্বান করেছিলেন রাষ্ট্রপতি, কিন্তু করোনা প্রাদুর্ভাবের কারণে তা স্থগিত করা হয়। আজ ঘটনাবহুল 7ই নভেম্বর 1975 সালের এই দিনে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে সাময়িক বন্দিদশা থেকে মুক্ত হন তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পৃথক নামে দিনটি পালন করে থাকে। বিএনপি দিবসটিকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে, জাসদ পালন করে সিপাহী জনতার অভ্যুত্থান দিবস হিসেবে, আর আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস আখ্যায়িত করে থাকে 7ই নভেম্বরকে। এদিকে আজ রাজধানীর নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে মানিকগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিয়ে দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, 7ই নভেম্বরের সরাসরি সুবিধাভোগী ছিলেন জেনারেল জিয়া। তার দাবি, বিপ্লব ও সংহতি দিবসের মোড়কে সেদিন ষড়যন্ত্র করে অসংখ্য মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। বাংলাদেশে জনগণই আওয়ামী লীগের অস্তিত্বের শেকড়। জনগণ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সাথে আছে। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার কারণে বারে বারে বিএনপি এখন অস্তিত্বের সংকটে। জনগণ মনে করে বিএনপি রাজনীতি এখন লাইফ সাপোর্টে আছে, আওয়ামী লীগের নয়।
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে সমবেত হন বিএনপির নেতাকর্মীরা। বেলা 11টার দিকে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের তিনি বলেন, জনগণের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র ধ্বংস করে দিয়ে জোর করে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। বাংলাদেশের জনগণের অধিকারকে হরণ করে নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ আজকে জোর করে ক্ষমতায় দখল করে বসে আছে। সেই জন্যই আজকে আমাদের এখানে আমরা শপথ নিয়েছি যে আমরা গণতন্ত্রকে উদ্ধার করব, মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত আমাদের নেত্রী দেশের বেগম খালেদা জিয়াকে মুক্ত করব। বিএনপি এখন লাইফ সাপোর্টে তাদের মধ্যে কোনো ঐক্য নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেছেন, দলটির জন্ম অগণতান্ত্রিক, তারা গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য অনেক ষড়যন্ত্র করেছে। সকালে রাজধানীতে তার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। 7ই নভেম্বরকে সেনা কর্মকর্তা হত্যা দিবস উল্লেখ করে মন্ত্রী বলেন, আজকের দিনটি কালো দিন। এই দিনটি পালনই প্রমাণ করে বিএনপি ক্ষমতা দখলের রাজনীতি করে। বিএনপি আজকের এই দিনটাকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে। প্রকৃতপক্ষে আজকের দিনটি হচ্ছে সৈনিক হত্যা দিবস। এই দিন বহু অফিসারকে হত্যা করা হয়েছিল। বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, বীর মুক্তিযোদ্ধা কর্নেল হুদা, বীর মুক্তিযোদ্ধা কর্নেল হায়দার, তাদেরকে হত্যা করা হয়েছিল। এবং এই দিন যেই কর্নেল তাহের জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করেছিলেন, সেই কর্নেল তাহেরকেও পরবর্তীতে জিয়াউর রহমান পঙ্গু মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরকে তিনি ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিলেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘণ্টায় আরও 13 জন মারা গেছেন। একই সময় নতুন করে 1289 জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত 24 ঘণ্টায় আরও 1541 জন করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের 114টি পরীক্ষাগারে গত 24 ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে 11,284টি। তার ভেতর আজ নমুনা পরীক্ষা হয়েছে 11,419টি। দেশে এ নিয়ে করোনার মোট নমুনা পরীক্ষা হল 24,29,842টি। নতুন করে একদিনে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে 1,289 জন। ফলে এখন পর্যন্ত করোনায় সরকারি হিসেবে মোট শনাক্ত হয়েছে 4,18,764 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এদিকে করোনা টেস্টের ভুয়া রিপোর্ট দেয়া সহ নানা অনিয়মের অভিযোগে রাজধানীর শ্যামলীতে হাইপোথাইরয়েড নামের একটি প্রতিষ্ঠানে আজ অভিযান চালিয়েছে র্যাব। এ সময় প্রতিষ্ঠানটির 2 কর্মচারীকে 2 বছর করে কারাদণ্ড দেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়াল আলম। তিনি জানান, এরই মধ্যে মৃত্যুবরণ করেছেন এমন একজন চিকিৎসকের সই নকল করে করোনার রিপোর্ট দেয়া হচ্ছিল ওই প্রতিষ্ঠানটিতে। দুজনকে আটক করে 2 বছরের কারাদণ্ড করা হয়েছে। এটা খুব মারাত্মক অপরাধ, বিশেষ করে হরমোন টেস্টগুলি খুব সেন্সিটিভ টেস্ট। এই টেস্টগুলি যদি না করে দেওয়া হয় তাহলে আলটিমেটলি কিন্তু রোগী সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হবে। এবং এরা একটা মার্কেটিং এর মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলাগুলো থেকে স্যাম্পলগুলি কালেকশন করে এখান থেকে তারা এই রিপোর্টগুলো, এই ভুয়া রিপোর্টগুলি তৈরি করে কুরিয়ার মাধ্যমে আবার ঢাকায় পাঠিয়ে দিচ্ছে। আর এই প্রতিষ্ঠানে যিনি এমডি রয়েছেন তাকে আমরা পাইনি, তাকে আমরা খুঁজছি, তাকে তার বিরুদ্ধে নিয়ত মামলা দায়ের করা হবে। শুনছেন রেডিও টুডের সন্ধ্যার খবর, সঙ্গে আছে আমি সাদিয়া আফরিন। নিচ্ছি ছোট একটি বিরতি, ফিরছি ঠিক 40 সেকেন্ড পর। আপোষ করি না কখনো আমরা, অটুট রাখি গুণমান। দেশের গর্ব ক্রাউন সিমেন্ট নিশ্চিত করে দৃঢ় নির্মাণ। অটুট গুণার মানের কারণে ক্রাউন সিমেন্টের সুনাম আজ ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। দেশের সকল বৃহৎ স্থাপনা সহ ভারতের আগরতলায় ফ্লাইওভার, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে ক্রাউন সিমেন্ট। এক্সপোর্ট লিডার হিসেবে ক্রাউন সিমেন্ট 3বার অর্জন করেছে ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি। ক্রাউন সিমেন্ট রপ্তানির মাধ্যমে বাড়ছে দেশীয় পণ্যের সুনাম, সেই সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে ক্রাউন সিমেন্ট। ক্রাউন সিমেন্ট, কোয়ালিটি চেঞ্জেস দ্য নেশন। বিরতির পর আমাদের সাথে আরও যারা যোগ দিয়েছেন তাদের স্বাগত জানাচ্ছি আমি সাদিয়া আফরিন। FM 89.6 আপনারা শুনছেন রেডিও টুডের সন্ধ্যার খবর। একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের বৃহত্তম শহরগুলোতে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে কুমিল্লার মুরাদনগর সহ সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে দেশজুড়ে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, সংখ্যালঘুদের উপর হামলার বিচার না হওয়ায় বারবার এ ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এদিকে চট্টগ্রাম নিউ মার্কেট চত্বরে 2 ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, মিথ্যা উস্কানি ও গুজব রটিয়ে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি ঘর ও স্থাপনায় হামলা চালানো হচ্ছে, যা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার অংশ। ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিও জানান তিনি। ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে দেশ থেকে বাধ্য করা হচ্ছে, তাদের ধর্মীয় উপাসনালয়ে আঘাত করা হচ্ছে, তাদের মূর্তিতে ভাঙা হচ্ছে। আর এই সত্য মিথ্যাকে আপনি যদি তুলে আনতে চান, তাহলে আপনাকে সুষ্ঠু তদন্ত করতে হবে। আমরা মন্দির যেমন ভাঙছে আমরা এটার প্রতিবাদ চাই। বগুড়ার শিবগঞ্জ থেকে 90 জিএমবির 4 সদস্যকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার চণ্ডীহারা থেকে তাদের আটক করা হয় বলে জানানো হয়েছে। সকালে এক ব্রিফিংয়ে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন জানিয়েছেন, আটককৃতদের কাছ থেকে অস্ত্রগুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। বিভিন্ন ভার্সন আরবি ল্যাঙ্গুয়েজ টেক্সট আসে, সেগুলোকে বাংলায় কনভার্ট করে সেগুলো আবার অনলাইনে এসে প্রচার করে। তরিকুল, সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আতিকুর রহমান, সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্র। আবু সাইদ নামের আরেকজন, সে মধ্যপ্রাচ্যে যাওয়ার চেষ্টা করছিল। সংগঠনকে শক্তিশালী করা এবং সুবিধামতো সময়ে কোনো একটা জায়গায় হয়তো সন্ত্রাসী কার্যক্রম করবে, এই ধরনের পরিকল্পনা তাদের ছিল। গাজীপুরের কালিয়াকৈরে রেল ক্রসিংয়ে ট্রেনের সাথে বাসের সংঘর্ষে এক নারীসহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। আজ ভোর 4:30টার দিকে কালিয়াকৈরের বলিয়াদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে 5 ঘণ্টারও বেশি সময় ধরে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকামুখী নীলফামারী এক্সপ্রেস ট্রেনটি বলিয়াদি এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই নিহত হন এক নারী বাসযাত্রী। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেল মন্ত্রণালয়। লালমনিরহাটের বুড়িমারীতে এক ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি আবুল হোসেন ওরফে হোসেন আলীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ভোরে রাজধানীর ভাটারা থানার কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার ওয়ালিদ হোসেন। গত 30 অক্টোবর পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে মসজিদে কোরআন অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয় রংপুরের বাসিন্দা শহীদুন নবী জুয়েলকে। ওই ঘটনায় দায়ের করা 3টি মামলাতে গ্রেফতারকৃত আবুল হোসেনকে প্রধান আসামি করা হয়। এবার জানাবো দেশের বাইরের খবর। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে পর্যন্ত 12,50,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর মোট শনাক্ত হয়েছেন 4,98,00,000 মানুষ। তাদের মধ্যে 3,53,50,000 করোনা রোগী সুস্থ হয়েছেন। এদিকে করোনায় মৃত্যু ও আক্রান্তের দিক দিয়ে তালিকার শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা 1 কোটি ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ডামাডোলের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দেশটিতে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে দেশটিতে 24 ঘণ্টায় নতুন করে 1,32,000 মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, যার ফলে করোনা শনাক্তের সংখ্যা 1 কোটি ছাড়ালো মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে 24 ঘণ্টায় মারা গেছেন 1200 আর এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2,42,000-এর বেশি মানুষ। হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ মার্ক মিডোস করোনায় আক্রান্ত হয়েছেন। মার্ক মিডোস প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা এবং নর্থ ক্যারোলিনার সাবেক আইন প্রণেতা। তাকে বেশিরভাগ জনসমাগমে মাস্ক ছাড়াই অংশ নিতে দেখা গেছে। একটি সূত্র রয়টার্সকে এটি নিশ্চিত করেছে। তবে কবে কিভাবে তিনি করোনায় আক্রান্ত হলেন সে বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় আরও একজন শীর্ষ সহযোগী নিক ট্রেনার করোনায় আক্রান্ত হয়েছেন। ভারতে দৈনিক সংক্রমণ আজ 50,000 ছাড়ালো। গতকালের সংখ্যা ছিল 47,000। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে এ নিয়ে মোট আক্রান্ত হলেন 84,62,000 মানুষ। বেশ কয়েকদিন ধরে ভারতে দৈনিক মৃত্যু 500-র নিচে থাকার পর গত দুদিনে তা আবার একটু বেশি। দেশটিতে গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 577 জনের, আর এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 1,25,000 মানুষ।
ইউরোপে করোনার সংক্রমণের হার মারাত্মক আকার ধারণ করেছে। মৃত্যুর হার বেড়ে যাওয়ায় ইউরোপের সামনে কঠিন সময় আসবে বলে সতর্ক করে দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপের পরিচালক হান্স ক্লুগে। তিনি সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমান্বয়ে বাড়ছেই ফ্রান্সে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে দেশটিতে দ্বিতীয়বারের মতো লকডাউনও দেওয়া হয়েছে, কিন্তু এতেও কাজ যেন হচ্ছে না। দিনের পর দিন সংখ্যা উপরের দিকেই ধাবিত হচ্ছে। 24 ঘন্টায় কোভিড আক্রান্ত হয়েছেন 60,000 মানুষ, আর একদিনে 800-র অধিক মানুষ মারা গেছেন ফ্রান্সে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইংল্যান্ডের সংক্রমণের হার কমাতে দ্বিতীয় লকডাউনের পাশাপাশি সকলকে একসাথে করোনা মোকাবেলার আহ্বান জানিয়েছেন। বাড়িতে থাকার পাশাপাশি পুনরায় দোকানপাট 4 সপ্তাহের জন্য বন্ধ রাখার কথা বলেছেন। সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোভেন স্বেচ্ছায় কোয়ারেন্টিনে আছেন। তিনি নিজের ফেসবুকে এই তথ্য জানিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছেন। জার্মানিতে একদিনে করোনা সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। গত 24 ঘন্টায় 22,000 করোনা সংক্রমিত হয়েছে দেশটিতে। করোনার বিস্তার রোধে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল তরুণদের প্রতি বিভিন্ন অনুষ্ঠান আর পার্টি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। হাসিব বিল্লাহ, রেডিও টুডে। হ্যারিকেন ইতার প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসে গুয়াতেমালায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 100 জনে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে ভূমিধসের পর এখনও অনেকের সন্ধান মিলছে না। গুয়াতেমালার প্রেসিডেন্ট আলেজান্দো জিয়ামাত্তেই জানিয়েছেন নিহতদের মধ্যে একটি শহরেই প্রাণ গেছে অর্ধেক মানুষের। ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে বৃষ্টি বাড়ি মাটি চাপা পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। খারাপ আবহাওয়ার পাশাপাশি বন্যায় উদ্ধার কাজে ব্যাঘাত ঘটছে। অভিযান পরিচালনায় পর্যাপ্ত সরঞ্জামাদির সংকটের কথা জানিয়ে প্রেসিডেন্ট বলেন মাত্র একটি হেলিকপ্টার নিয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। বিবিসি জানায় ক্যাটাগরি 4-এর হ্যারিকেন ইতা প্রথমে 225 কিলোমিটার গতিতে নিকারাগুয়ার উপকূলে আঘাত হানে। এর প্রভাবে শুরু হয় মৌসুমী বৃষ্টি। এরপর শক্তি কমে প্রতিবেশী হন্ডুরাসে গিয়ে ঝড়টি ক্রান্তীয় নিম্নচাপে পরিণত হয়। পরে আবারও শক্তি বাড়িয়ে আঘাত হানে গুয়াতেমালায়। ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট ইটিআইএমকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। জিনজিয়ানে সংখ্যালঘু মুসলমানদের উপর চীনের চালানো ভয়াবহ নৃশংসতাকে ন্যায্যতা দিতে ইটিআইএমকে বরাবরই দোষারোপ করে আসছে বেইজিং। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সংগঠনটিকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ইটিআইএমকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কারণ 1 দশকেরও বেশি সময় ধরে তাদের অস্তিত্বের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এবার খেলাধুলার খবর। ক্রিকেট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কাল মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্স। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 8টায়। এর আগে গত রাতের এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 6 উইকেটে পরাজিত করে সানরাইজার্স হায়দরাবাদ। আর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারায় মুম্বাই ইন্ডিয়ান্স। ফলে কালকের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে বিজয়ী দলই ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। আগামী 10 নভেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএলের এবারের আসরের ফাইনাল খেলা। ফুটবল। জার্মান ক্লাসিক বুন্দেসলিগায় রাতে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। ডর্টমুন্ডের ঘরের মাঠ ওয়েস্টফলেন স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 11:30টায়। এদিকে স্প্যানিশ লা লিগায় আজ লিওনেল মেসির বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল বেটিস। ক্যাম্প নৌতে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 9:15টায়। দেশ বরেণ্য কবি আসাদ চৌধুরীকে নিয়ে এবার শুনুন আজকের সেলিব্রিটি নিউজ। এদেশে জন্মগ্রহণ করেছে, তার মর্যাদা আছে, তার সম্মান আছে। তার এই সম্মানের জন্য 30 লক্ষ লোক শহীদ হয়েছে। বর্ষিয়ান আধুনিক মানুষটির শ্বশ্রুমণ্ডিত চেহারার পান খাওয়া মুখে সব সময় লেগে থাকে মিষ্টি মধুর হাসি। শরীরে রাজকীয় পাঞ্জাবি, চাদর আর কাঁধে ঝোলানো পাটের ব্যাগই যেন তার ট্রেডমার্ক। দৃশ্যটি ভাবলেই কিংবদন্তি যে মানুষের মুখচ্ছবি ভেসে ওঠে, তিনি আধুনিক বাংলা ভাষার বরেণ্য কবি আসাদ চৌধুরী। বারবারা, তোমার হৃদয়ের সুবাতাস আমার গিলে করা পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল। ৭১-এর মহান মুক্তি সংগ্রামের কণ্ঠস্বর, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ও জয় বাংলা পত্রিকার সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলেন দেশের বুদ্ধিবৃত্তিক আন্দোলনের অন্যতম এই পুরোধা ব্যক্তিত্ব। সাংবাদিকতা করেছেন তিনি। পরে জার্মানির ভয়েস অব জার্মানিতে চাকরি শেষে বাংলা একাডেমিতে দীর্ঘকাল যুক্ত থাকার পর পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন কীর্তিমান। ফাগুন এলেই একটি পাখি ডাকে,
থেকে থেকেই ডাকে। 1975 সালে প্রথম কবিতার বই তবক দেয়া পান প্রকাশিত হবার পর একে একে কাব্য বৃত্ত নাই বেসাত নাই, প্রশ্ন নেই উত্তরের পাহাড়, জলের মধ্যে লেখাজোখা, মেঘের জুলুম পাখির জুলুম, নদীও বিবস্ত্র হয়, বাতাস যেমন পরিচিত, নদীর ভাঙন ও পাখির ঠোঁটে খড়, সবুজ গম্বুজের নিচে যেতে যেতে মধ্যযুগ ঘুরে দাঁড়িয়েছে ইত্যাদি কাব্যগ্রন্থের মাধ্যমে আসাদ চৌধুরী বাংলা সাহিত্যের ফসলি জমিনকে করেছেন অনেক উর্বর। দেশ ঐতিহ্য, লোকায়ত জীবন, মুক্তিযুদ্ধ, প্রেম ও সহজিয়া ভাব এসবই ষাটের এই প্রাণ পুরুষের উজ্জ্বলতা। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান। কবিতার পাশাপাশি কীর্তিমান লেখক আসাদ চৌধুরীর গোলাপ ফোঁটা হাতে রচিত হয়েছে শিশুতোষ গ্রন্থ, ছড়া, অনুবাদ, গদ্য, প্রবন্ধ, জীবনী ও সম্পাদিত গ্রন্থ। বাংলাদেশের উপস্থাপনা ও আবৃত্তি শিল্পের অগ্রগণ্য ব্যক্তিত্ব আসাদ চৌধুরী টেলিভিশন উপস্থাপক ও বাগ্মী হিসেবেও আছেন মহিরুহের আসনে। আমাদের আজকের অতিথি বিশিষ্ট কবি আসাদ চৌধুরী। টাকার এই পিঠ ও পিঠের চেয়ে ঢের সত্য আমাদের ধর্ম, আমার বাঙালিয়ানা। নিজ ক্ষেত্রে অনন্য অবদানের জন্য 21 পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত পণ্ডিত অন্তঃপ্রাণ এই কবি ছন্দ, অলংকার, উপমা, উৎপ্রেক্ষা, ভাব আর বিষয়ের সংমিশ্রণে সাহিত্যে সংযোজন করেছেন নতুন মাত্রা। আর মিষ্টভাষী, সজ্জন, হৃদয়বান, মানবিক ও ছান্দসিক মানুষ হিসেবে বাংলার তরুণ প্রজন্মের পথপ্রদর্শক তিনি। কোথায় পালালো সত্য? দুধের বোতলে, ভাতের হাঁড়িতে নেই তো। 1943 সালের 5ই নভেম্বর বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বাংলা সাহিত্যের জন্য সুখবর হয়ে জন্মগ্রহণ করেন দেশীয় লোকজ সংস্কৃতির মাটিগন্ধা কবি আসাদ চৌধুরী। ইতিহাসের সমান উচ্চতায় যার আসন, কাব্য সৌন্দর্যের ভেতর শুদ্ধ সৌরভ ছড়ানো সেই গন্ধবণীকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আবিদ আজম, রেডিও টুডে। সর্বশেষ জানিয়ে দিব ওয়েদার আপডেট। আবহাওয়ার সবশেষ তথ্য অনুযায়ী এই মুহূর্তে ঢাকা ও এর আশপাশের এলাকার তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। এরপর প্রতি ঘন্টায় 1 ডিগ্রি করে কমে রাত 9টায় তাপমাত্রা হতে পারে 23 ডিগ্রি সেলসিয়াস, যা পরের ঘন্টায়ও অব্যাহত থাকতে পারে। এরপর আরও 1 ডিগ্রি কমে রাত 11টায় তাপমাত্রা দাঁড়াতে পারে 22 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অফিসের বুলেটিনের তথ্য মতে এই মুহূর্তে ঢাকার আকাশ পরিষ্কার আর হালকা বাতাস বইছে উত্তর পশ্চিম দিক থেকে, যার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 6 কিলোমিটার। বাতাসের আর্দ্রতা 68%। ঢাকা এখন বায়ুমানের সূচক অর্থাৎ AQI 162, যা অস্বাস্থ্যকর। সুপ্রিয় শ্রোতা, আমরা সন্ধ্যার খবরের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। বিদায় নেওয়ার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি এখনকার ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হওয়ার পথে আরও এগিয়ে গেলেন জো বাইডেন। ট্রাম্পের সঙ্গ ছাড়ছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা। বহুমুখী গ্রাম সমবায় গড়ে তুলতে পারলে দেশে কোনো দারিদ্র্য থাকবে না, বললেন প্রধানমন্ত্রী জাতীয় সমবায় দিবসের উদ্বোধন। 7ই নভেম্বরের সরাসরি সুবিধাভোগী ছিলেন জিয়াউর রহমান, বললেন ওবায়দুল কাদের। জিয়ার সমাধিতে বিএনপি নেতা কর্মীদের শ্রদ্ধা। এবং বিশ্বজুড়ে করোনায় 12.5 লাখ মানুষের মৃত্যু। যুক্তরাষ্ট্রে শনাক্তের সংখ্যা ছাড়ালো 1 কোটি। এই ছিল রেডিও টুডে সন্ধ্যার খবর, যা আপনাদের কাছে পৌঁছে দিতে কাজ করছেন দেশ বিদেশের রেডিও টুডে শতাধিক সংবাদকর্মী। এরপর রাত 10টায় শুনবেন রেডিও টুডে ভয়েস অব আমেরিকার যৌথ প্রযোজনায় আমাদের ইংলিশ নিউজ বুলেটিন, আর 11:15টায় মধ্যরাতের খবর। যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন, করোনা সংক্রমণ মুক্ত থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং থাকুন রেডিও টুডের সাথে। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাদিয়া আফরিন। Radio Today, 90.6 FM